আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা ক্লাস 10-এ আমরা স্কুলেও পড়িয়েছি। এটা হচ্ছে গ্যাসের আচরণ। এবার আমি জানি না প্রত্যেকটা সেকশন হয়েছে কিনা, ওই কারণে আমরা এখান থেকেই শুরু করছি। এরপরে আস্তে আস্তে যতটা পারা যায়, এখন এই লকডাউনের সময় যখন স্কুল চলছে না বা স্কুল খোলা সম্ভব হচ্ছে না, সেই সময়টুকুতে আমরা এইভাবে একটু একটু করে এগিয়ে যাব। এবং এইখানে আমি যে কথাগুলো বলবো সেইগুলোর সাহায্যে তোমরা ওই যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওইগুলোকে লেখার চেষ্টা করবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় একটু পজ করে নিয়ে আরেকবার শুনবে, শোনার পরে ওই কোশ্চেনগুলোকে অ্যান্সার করার চেষ্টা করবে। আমি সবকটা টপিকই কভার করার চেষ্টা করব। তারপরেও যদি মনে হয় কোনো একটা কোশ্চেন লিখতে পারছো না, তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি অ্যান্সারটা লিখে দেবো। প্রথমেই চলে আসি, চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্যাসের আচরণ, মানে গ্যাস কিভাবে আচরণ করে বা কীরকমভাবে তার বিভিন্ন রকমের ধর্মগুলোকে প্রকাশ করে, সেটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার। এবার গ্যাসের কথা বলতে গেলে আমরা প্রথমেই একটু জেনে নিই যে কোনো পদার্থের তিন ধরনের অবস্থা হতে পারে। একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা গ্যাস। এদের মধ্যে পার্থক্যটা কি? কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি থাকে, তাই তাদের নির্দিষ্ট আকার এবং আয়তন দুটোই থাকে। তরল পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তার থেকে একটু কম থাকে, তাই কি হয়, ওদের নির্দিষ্ট আয়তন আছে, আকার নেই। গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল প্রায় থাকে না বললেই চলে, তাই তাদের নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই নেই। ওই গ্যাসীয় পদার্থের আচরণ সম্বন্ধে আমরা এখন এই চ্যাপ্টারে পড়ব। গ্যাসীয় পদার্থের বিহেভিয়ার বা আচরণকে বোঝাতে গেলে কতগুলো টার্ম আমাদের লাগবে বা কতগুলো প্যারামিটার আমাদের লাগবে, যেগুলো দিয়ে আমরা এই গ্যাসীয় পদার্থের আচরণটাকে বোঝাতে পারব। তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট? একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ভর, যেটাকে মাস বা এম দিয়ে লেখা হয়। একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন বা ভলিউম, যেটাকে ভি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল ভি। একটা হচ্ছে চাপ বা প্রেসার, ওটাকে পি দিয়ে লেখা হয়। আর একটা হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার, সেটাকে টি দিয়ে লেখা হয়। এই কটা টার্ম হচ্ছে আমার লাগবে গ্যাসের আচরণটাকে বোঝানোর জন্য। এবার এখানে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটে সূত্র, তার মধ্যে দুটো সূত্রে বেশি পরীক্ষায় আসে। একটা হচ্ছে বয়েলের সূত্র, আর একটা হচ্ছে চার্লসের সূত্র। আর একটাও হয়, সেটা হচ্ছে চাপের সূত্র বা রেনোর সূত্র। ঠিক আছে? আর একটা প্রকল্প আছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। এই চারটের মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট: চার্লসের সূত্র, বয়েলের সূত্র, আর হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। এই তিনটে পরীক্ষায় অল্টারনেটিভ ভাবে আসে, তাই তিনটেই কিন্তু ভালো করে বিবৃতিটাকে মনে রাখতে হবে। এবার আমরা পরপর একটা একটা করে পড়ব। প্রথমে চলে আসি বয়েলের সূত্র। বয়েলের সূত্রের বিবৃতিটা কি? সেটা হচ্ছে নির্দিষ্ট বয়েলের সূত্র সেটা হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট উষ্ণতায়, মনে রাখবে যে এই যে সূত্রগুলো বলছে, এই সূত্রগুলো হচ্ছে দুটো দুটো রাশির মধ্যে সম্পর্ক। এবার কোনটা কার জন্য একটু করে আমি একদম ছকের মতো করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে বিবৃতিটা শুনে নাও। বিবৃতি কিন্তু বইয়ে যেরকম আছে সেরকমই লেখার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু চেঞ্জ করা যায় না। তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসে নির্দিষ্ট উষ্ণতায় তার আয়তন প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত হয়। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টো সম্পর্ক হয়, অর্থাৎ চাপ যদি বাড়ে আয়তন কমবে, চাপ যদি কমে আয়তন বাড়বে। সেটাকে গাণিতিকভাবে কি করে লেখা হয়? সেটা হচ্ছে কোনো গ্যাসের আয়তন এই ভি ব্যস্তানুপাতিক হয় হচ্ছে পি এর সঙ্গে, এই সমানুপাতিক চিহ্ন 1/v। এটা মানে বোঝা যাচ্ছে ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। কখন হয়? যখন হচ্ছে ভর এম আর টি উষ্ণতা এটা স্থির। এটা কিন্তু পাশে লিখতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে আমি কি লিখতে পারি? এটাকে ভি সমানুপাতিক চিহ্নকে সমান সমান চিহ্ন করলে একটা ধ্রুবককে নিতে হবে, সেটাকে কে দিয়ে লিখলাম, কে ইন্টু 1/v। এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এরপরে ভেদের যখন কোনো চ্যাপ্টার পড়বে অঙ্কে, তখন দেখবে এটা জানতে পারবে। এখান থেকে পি আর ভি কে গুণ করলে পি ভি ইকুয়াল টু হচ্ছে কে। এইটা অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে ধ্রুবক।
তার মানে ভিন্ন ভিন্ন উষ্ণতায় যদি কখনো চাপ P1 হয়, আয়তন V1 হয়, চাপ P2 হয়, আয়তন V2 হয়, চাপ P3 হয়, আয়তন V3 হয়, তাহলে কি সবগুলো গুণফল কিন্তু একই হবে। অর্থাৎ P1 V1 ইকুয়াল টু হবে P2 V2 ইকুয়াল টু হবে P3 V3। এদের গুণফলটা সর্বদা একই হবে, একটা নির্দিষ্ট মান হবে, তাই এটাকে ধ্রুবক দিয়ে দেয়। এটাই হচ্ছে বয়েলের সূত্রের সাধারণ রূপ। আর এখান থেকে যেটা দিতে পারে সেটা হচ্ছে কিছু গ্রাফ দিতে পারে, লেখচিত্র। কি কি লেখচিত্র দিতে পারে দেখবে কোশ্চেনের মধ্যেও আছে। এটা হচ্ছে P ভার্সেস V। এটা কি হবে, যেহেতু এখানে PV ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে বা K হচ্ছে, এরকম যদি ফর্মে থাকে, এটা অঙ্কে পরে গিয়ে জানতে পারবে 11 12 এ স্থানাঙ্ক জ্যামিতি যখন করবে। এই P আর V ধ্রুবক হয়, তাহলে P আর V এর যদি লেখচিত্র আঁকা হয়, বা এদিকে x এদিকে y যদি হয় এবং x y যদি ধ্রুবক হয়, তাহলে তার লেখচিত্রের প্রকৃতি কিরকম হয়, সমপরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কিরকম দেখতে হয়, এরকম। PV এর লেখচিত্র হচ্ছে এটা। আপাতত এখন এরকম ভাবে জেনে রাখো, কেন হয় সেটা তো এখন যদি তোমাদের অঙ্কে হয়নি তাই বুঝতে পারবে না, এখন এরকম ভাবে রূপটা দিয়ে মনে রাখবে। যদি PV হয় তাহলে এরকম। এবার PV ভার্সেস P যদি হয়, তাহলে দেখো PV এর মানটা কিন্তু ধ্রুবক হয়, অর্থাৎ P এর মান যাই হোক না কেন PV এর মানটা কিন্তু ধ্রুবক একই হবে। তাহলে লেখচিত্রটা কিরকম হবে, সেটা হচ্ছে এদিকে যদি PV হয় আর এদিকে যদি P হয়, তাহলে P এর মান যাই হোক না কেন তার জন্য PV এর মানটা একটা নির্দিষ্ট মানই থাকবে, অর্থাৎ P অক্ষের সমান্তরাল এরকম PV এর মানটা সর্বদা একই থাকবে। এখানে P এর জায়গায় যদি V দেওয়া থাকতো লেখচিত্র একই হতো। V এর মান যাই হোক না কেন PV এর মানটা কিন্তু ধ্রুবক। এটা আর একটা লেখচিত্র আসতে পারে, এটা 1/P ভার্সেস V, এটা আসতে পারে। তার আগে বলে এটা বলার আগে যদি 1/P ভার্সেস 1/V হয়, এটা যদি আসতে তাহলে কি হতো, জাস্ট এটাকে উল্টে দিলেই হতো। PV ইকুয়াল টু ধ্রুবক, তাহলে 1/PV ইকুয়াল টু 1/ধ্রুবক। ধ্রুবক তো উল্টালে সেটা ধ্রুবকই থাকে, তার মানে এখানে 1/PV ও কিন্তু ধ্রুবকই হবে। এবার 1/PV মানে হচ্ছে 1/P গুণ 1/V, তাহলে 1/P আর 1/V এদের গুণফল ধ্রুবক, আর দুটোর গুণফল ধ্রুবক হলে লেখচিত্র দেখতে হয়। তাহলে এখানে 1/P আর 1/V যদি থাকতো তাহলে কিন্তু লেখচিত্র এটাই একই, সমপরাবৃত্ত আয়তাকার পরাবৃত্ত। ঠিক আছে, এটাই। আর যদি যেটা কোশ্চেনে দেওয়া আছে দেখো 1/P ভার্সেস V এরকম দেওয়া আছে, বা V ভার্সেস 1/V এরকম যদি থাকে, তাহলে কি হবে, সেক্ষেত্রে তাহলে এদের মধ্যে সম্পর্ক কি লিখে দিই, 1/P V ইকুয়াল টু হবে হচ্ছে এদিকে ধ্রুবক আর P টা দিকে গেল 1/P, তাহলে V ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক ইনটু 1/P। এটা হচ্ছে y ইকুয়াল টু mx, এই ফর্মে আছে। এই ফর্মে থাকা লেখচিত্র কিরকম হয়, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা, এদিকে V এদিকে 1/P। ঠিক আছে, এটা যদি উল্টো হতো তাও তাই হতো, এদিকে P আর এদিকে 1/V, তাহলেও লেখচিত্র তাই হতো, মূল বিন্দুগামী সরলরেখা। আপাতত এই সরলরেখাগুলো বা লেখচিত্রের প্রকৃতিটা মনে রাখবে, তাহলেই হবে। আর পরে গিয়ে বা উঁচু ক্লাসে গিয়ে কারণটা জানতে পারবে। এরপরে চলে আসি হচ্ছে পরের যে সূত্রটা আছে, নাম হচ্ছে চার্লসের সূত্র। এর বিবৃতিটা কি, সেটা হচ্ছে এটাও কিন্তু স্থির ভর। স্থির ভর কথাটা বলতে হবে, স্থির ভরে আগেরটা ছিল উষ্ণতা স্থির, এখানে যেটা স্থির হয় সেটা হচ্ছে চাপটা স্থির হয়। ঠিক আছে, তাহলে স্থির ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে বা স্থির চাপে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে উষ্ণতা বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে, হ্রাস পেলে হ্রাস পাবে। এটাই হচ্ছে চার্লসের সূত্র। এর গাণিতিক রূপটা কি হবে, আমি বললাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন হচ্ছে V0, আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেড়ে হয়েছে VT। তাহলে VT মানটা কত হবে, সূত্রানুসারে কি বলছে যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বাড়বে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন যা ছিল V0 তার 1/273। এটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন এতটা বাড়বে।
তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য বাড়বে কতটা, এটাকে টি দিয়ে গুণ করতে হবে, তার মানে V0 গুণ টি বাই 200 কি হবে, কারণ এখানে আমি টি ডিগ্রি উষ্ণতা বাড়িয়েছি, 0 থেকে টি করেছি। তাহলে আগে আয়তন ছিল V0 আর এখন বাড়লো এতটা, তাহলে আগে আয়তন ছিল V0 আর এখন বাড়লো এতটা, মানে টোটাল কত হলো, যেটা ছিল প্লাস যে পরিমাণ বাড়লো, V0 টি বাই 200 টি হবে। তার মানে এখন যে আয়তনটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটাকে VT ধরেছি, V নিচে টি বা সাফিক্সে টি, তাহলে সেই VT এর মানটা কত হলো, আগে ছিল আয়তন V0 আর এখন বেড়েছে, তাহলে এখান থেকে কমন নিলে কি দাঁড়াবে, V0 কমন 1 প্লাস টি বাই 200। এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির জন্য বললাম। একই রকম উষ্ণতা হ্রাসের জন্য যদি করতাম তাহলে কি হতো, এটা যখন এত আয়তন বেড়েছে ওটা তখন এত আয়তন কমতো, হ্রাস পেত, তখন এটা যোগের জায়গায় বিয়োগ হতো, অর্থাৎ এটা তখন বিয়োগ। তাহলে প্লাস হয় হচ্ছে টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য আর মাইনাস হয় হচ্ছে টি ডিগ্রি উষ্ণতা হ্রাসের জন্য। এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কখন, যখন ভর এবং চাপ এটা স্থির। এই ঠিক আছে, এটাই কিন্তু চার্লসের সূত্র। আর এই চার্লসের সূত্র থেকেও কিন্তু একটা লেখচিত্র দেয়, সেটা হচ্ছে ভি আর টি এর লেখচিত্র। একদিকে ভি আর একদিকে হচ্ছে টি, ভি আর টি লেখচিত্র। এটা কিরকম হয়, এই যে ফর্মটা যেটা হচ্ছে y mx ± c, এই ফর্মে আছে। এই ফর্মে থাকলে সেটাও কিন্তু একটা সরল রেখা হয়, কিন্তু সেটা মূল বিন্দুগামী হয় না, এটা হচ্ছে এরকম ভাবে y অক্ষ মানে এখানে v অক্ষকে ছেদ করছে এরকম একটা সরল রেখা। এবার এটাকে যদি আমি এই লেখচিত্রটাকে বিপরীত দিয়ে বর্ধিত করে দিই এইখানে, তাহলে এই বিন্দুতে গিয়ে এই লেখচিত্রটা ছেদ করছে। এখানে ছেদ করা মানে হচ্ছে এখানে v এর মানটা 0, অর্থাৎ t এর যে মানের জন্য v এর মানটা 0 হচ্ছে সেটা হচ্ছে এইটা, এবং সেই মানটা কত হয়, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে বলে পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ এই মানটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা দেখিয়ে দিলে ভালো। এটা হচ্ছে v ভার্সেস t লেখচিত্র, তার জন্য চার্লসের সূত্রের জন্য। এটাও দেখো কোশ্চেনে আছে। এইভাবে এগুলো কিন্তু এখন মনে রাখবে, কেন হয় যেটা বারবার করে বলছি, উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে। এবার এই চার্লসের সূত্রের মতো করে সেম সূত্র হচ্ছে চাপের সূত্র আর রেনল্ডস সূত্র। ওইখানে কি, এখানে যেটা আয়তনের জন্য বলছি চাপটা স্থির, চাপের সূত্র হচ্ছে উল্টোটা, ওইখানে হচ্ছে আয়তনটা স্থির থাকে, চাপের জন্য, অর্থাৎ যে বিবৃতিটা বললাম সেটা খালি এখন ঘুরিয়ে দেবো, চাপের জায়গায় আয়তন, আয়তনের জায়গায় চাপ বলবো। এই সূত্রটা কি হবে, যেটা হচ্ছে চাপের সূত্র বা রেনল্ডস সূত্র, নির্দিষ্ট ভরের গ্যাসের, এটা তো নির্দিষ্ট হবে, আর কি আগেরটাই দিয়েছিল নির্দিষ্ট চাপে, এখানে নির্দিষ্ট আয়তনে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা চাপ, তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস করে। এবং গাণিতিক রূপটা কি হবে, এটা ভি দিয়ে হয়েছে আর ওটা হবে হচ্ছে চাপের সূত্রটা পি দিয়ে। তাহলে পি কি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অন্তিম চাপ ইকুয়াল টু হবে, এটা v0 ছিল, এখানে হবে v0 ব্র্যাকেটে 1 ± টি বাই 273। এখানে ভর আর চাপ স্থির ছিল, এখানে ভর আর আয়তন। এই এবার ছকের মতো করে একটু বলে দিই, তাহলে কোনটা কার মধ্যে সম্পর্কের জন্য, বয়েলের সূত্র, এটা কার কার মধ্যে সম্পর্কের জন্য মনে রাখবো কি করে, সেটার জন্য আমি আবার ছকের মতো বলছি। বয়েলের সূত্র, বয়েল মানে হচ্ছে ফোটানো, ফোটাতে গেলে কি লাগে, উষ্ণতা বা টেম্পারেচার বা তাপ লাগে, অর্থাৎ এখানে হচ্ছে উষ্ণতা স্থির, এখানে হচ্ছে টি স্থির। টি যদি স্থির থাকে তাহলে টি যদি চলে যায়, কি কি রাশি ছিল, এম পি ভি টি, এই কটা রাশি ছিল, তার মধ্যে ভর সব কটাতেই স্থির থাকছে, তাহলে টি স্থির হয়ে গেল, ভরটা তো স্থির আছে, তাহলে টি বাদ দিয়ে বাকি কি পড়ে আছে, টি বাদ দিয়ে এটা বাদ দিয়ে পি আর ভি, অর্থাৎ বয়েলের সূত্রে কার কার মধ্যে সম্পর্ক, পি আর ভি এর মধ্যে সম্পর্ক। বয়েল মানে ফোটানো, ফোটাতে গেলে তাপ বা টেম্পারেচারের দরকার হয়, তাপ বা হিট, হিট থেকে আমরা তার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, তার মানে এখানে হচ্ছে উষ্ণতা স্থির। এভাবে মনে রাখবো, উষ্ণতা স্থির হওয়া মানে বাকি পড়ে থাকলো পি আর ভি, অর্থাৎ এখানে পি আর ভি এর মধ্যে সম্পর্ক বয়েলের সূত্র। তারপরে চার্লসের সূত্র কি করে মনে রাখবো, প্রথমেই 6 আকার দিয়ে আছে, এবার চা থেকে আমরা জানি চাপ হয়, অর্থাৎ এখানে চাপটা স্থির থাকে, অর্থাৎ এখানে চাপ পি এটা স্থির থাকবে, এইভাবে মনে রাখবো। আর পি যেই স্থির তার সঙ্গে ভর স্থির আছে, তাহলে পি বাদ দিয়ে বাকি কি পড়ে থাকলো, ভি আর টি,
মানে ভি আর টি, অর্থাৎ আয়তন আর উষ্ণতার মধ্যে সম্পর্ক হচ্ছে চার্লসের সূত্র, ভি আর টি। এই আর যে এই দুটো হয়ে গেল, বাকি তাহলে কি করে থাকলো, সেটা হচ্ছে এখানে টি স্থির ছিল, এখানে পি স্থির, তাহলে চাপের সূত্রে কি হবে, বাকি পড়ে গেল ভি, ভি স্থির, ভি যে স্থির হয়ে যাবে কার মধ্যে সম্পর্ক হবে, পি আর টি এর মধ্যে, সেটা হচ্ছে চাপের সূত্র বা রেনল্ডস সূত্র। এইভাবে যদি মনে রাখো আর সূত্রের ফর্মটা কি হয়, তাহলে দেখবে পরীক্ষার সময় কখনো গুলিয়ে যাবে না। আর চার্লসের সূত্র আর চাপের সূত্রের বিবৃতি কিন্তু একই রকম, খালি আয়তনের জায়গায় চাপ হবে, চাপের জায়গায় আয়তন হবে, এটাই। তবে পরীক্ষায় কিন্তু চার্লসের সূত্রটাই বেশি দেয়, আর লেখচিত্রগুলো ভালো করে দেখবে, চাপের সূত্র অত বেশি দেয় না। চার্লসের সূত্র আর ওই বয়েলের সূত্র এই দুটো একটু ভালো করে দেখবে, সঙ্গে লেখচিত্রগুলো। এবার চলে আসে হচ্ছে পরের যে পার্টটা, এটা হচ্ছে পরম উষ্ণতায় চার্লসের সূত্র। এটা কি, এই যে আমি চার্লসের সূত্রে গাণিতিক রূপটা দেখেছিলাম, এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, ভিটি ইকুয়াল টু, তাহলে ভি জিরো ব্র্যাকেটে লেখা যায় 1 প্লাস টি বাই 273, এটা ছিল, আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্যই করছি, ঠিক আছে। এবার আমি এটাকে যদি একটু ভেঙে লিখি, ভি জিরো এটাকে যোগ করলে হবে 273 প্লাস টি বাই 273, এই, ঠিক আছে। এবার টি কে 273 তে যোগ করা মানে কি, যে কোনো উষ্ণতাকে যদি আমরা 273 এর সঙ্গে যোগ করি, তাহলে হচ্ছে সেই উষ্ণতার পরম স্কেলে মান পাওয়া যায়, সেটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, অর্থাৎ এটা হচ্ছে পরম স্কেলে ওই উষ্ণতার মান, মানে কেলভিন স্কেলে উষ্ণতার মান। সেন্টিগ্রেড স্কেলে কোনো উষ্ণতার মান যা হয় তার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার মানকে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কেলভিন স্কেলে ওই উষ্ণতার মান, ওটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়, এটাকে লেখা হয় ক্যাপিটাল টি আর নিচে 273। এইবার আমি দুটো উষ্ণতা নিলাম, একটা উষ্ণতার নাম ক্যাপিটাল টি ওয়ান, একটা নাম টি টু। ক্যাপিটাল টি ওয়ানে ধরলাম আয়তন ভি ওয়ান, ক্যাপিটাল টি টু তে ধরলাম আয়তন ভি টু। তাহলে এইটা অনুযায়ী লেখা যায়, এটা তো ভিটি ইকুয়াল টু হলো, এইটা অনুযায়ী লেখা যায় ভি ওয়ান ইকুয়াল টু হবে ভি জিরো ক্যাপিটাল টি ওয়ান বাই 273, আর ভি টু ইকুয়াল টু হবে হচ্ছে ভি জিরো ক্যাপিটাল টি টু বাই 273। দুটোকে ভাগ করলে হবে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু ভি জিরো আর 273 কেটে যাবে, অর্থাৎ টি ওয়ান বাই টু। তার মানে হচ্ছে ভি সমানুপাতিক ক্যাপিটাল, অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট চাপে তার আয়তন পরম উষ্ণতা সমানুপাতিক হয়। এটাই হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপ যদি দেয় তখন কিন্তু এটা লিখতে হবে, তখন প্রথমে যেটা বললাম সেটা না। আর এমনি যদি খালি বলে চার্লসের সূত্রটি লেখো, তখন প্রথমে যেটা বললাম সেটা লিখলে যাবে। এর সঙ্গে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে এম মানে ভর আর চাপ পি, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। একই রকম ভাবে যদি চাপের সূত্রে বিকল্প রূপ করতাম, যেহেতু চার্লসের সূত্রের মতোই, ওখানে মতো পি সমানুপাতিক ক্যাপিটাল। আর এই বিকল্প রূপের লেখচিত্রটা কিরকম হবে, বিকল্প রূপের যে লেখচিত্রটা সেটা হচ্ছে ওই y ইকুয়াল টু mx ফর্মে আছে, এই v ইকুয়াল টু একটা ধ্রুবক ইনটু t, তার মানে এই লেখচিত্রটা হচ্ছে এরকম, মূল বিন্দু আমি সরল রেখা এদিকে দিয়ে এদিকে, এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপের লেখচিত্র, ঠিক আছে। এরপরে চলে আসি হচ্ছে পরের যে পার্টটা, সেটা হচ্ছে পরম স্কেল বা কেলভিন স্কেল। এটা একটু আগেই বললাম যে কেলভিন স্কেলের মান বার করতে গেলে ডিগ্রি সেন্টিগ্রেডের যে মান তার সঙ্গে 273 যোগ করতে হবে। এবার সেই কেলভিন স্কেলের সংজ্ঞাটা সেটা হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য ধরে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান ধরে উষ্ণতা পরিমাপক যে স্কেলকে তৈরি করা হয় তাকেই উদ্ভাবক বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে বলা হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে। এটাই হচ্ছে কেলভিন স্কেলের সংজ্ঞা। এই কেলভিন স্কেলে যেটা হয় ওটার আরেকটা নাম হচ্ছে পরম স্কেলও হয়, এই কারণের জন্য, কারণ কেলভিন স্কেলে কিন্তু কোনো উষ্ণতার মানে নেগেটিভ মান হয় না, কারণ কেলভিন স্কেলের সবচেয়ে কম মান হচ্ছে 0 কেলভিন, তার চেয়ে কম হলে নেগেটিভ হবে। 0 কেলভিন মানেই কিন্তু সেখানে সেটা হচ্ছে পরম উষ্ণতা হয়ে যায়, মানে সেই উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বা আয়তন থাকে না, শূন্য হয়ে যায়, তাই তার নিচে উষ্ণতার কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ আমি কেলভিন স্কেলে যা মান পাবো উষ্ণতা সেগুলো ধনাত্মক মানই পাবো বা পরম মান পাবো, এর জন্য এটাকে পরম স্কেলও বলা হয়। এটা হচ্ছে কেলভিন স্কেল হয়ে গেল। তাহলে কেলভিন স্কেল বা পরম স্কেলের সংজ্ঞা দিলে যেটা বললাম সেটা লিখলেই হবে। এরপরে চলে আসি হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক।
সমন্বয় সূত্র যেহেতু, তার মানে ওই দুটো সূত্রকে আগে লিখতে হবে, তারপরে তাদের সমন্বয় মানে একসাথে করতে হবে। এবার চার্লসের সূত্রের বিকল্প রূপটা কি লিখেছিলাম, ভি সমানুপাতিক ক্যাপিটাল টি যখন ভর এবং চাপ স্থির। এটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ যেটা লিখেছিলাম। আর বয়েলের সূত্র এটা প্রথমে লিখেছিলাম, সেটা কি, ভি সমানুপাতিক 1/p। কখন হয় এটা, যখন ভর এবং আয়তন স্থির। এইবার যদি দুটোকে আমি সমন্বয় করি, দুটো সূত্রকে, তাহলে কি এটা হচ্ছে ভেদের নিয়মে আছে। ভেদ হচ্ছে অঙ্কের একটা চ্যাপ্টার। যেরকম ভাবে একই দুটো রাশি যদি অন্য দুটো রাশির সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে এই রাশিটাকে ওই দুটো গুণফলে সমানুপাতিক হিসেবে লেখা যায়। দুটো জায়গায় তিনটে যদি হতো, তিনটের গুণফল হিসেবে লেখা যায়। অর্থাৎ এখান থেকে যৌগিক ভেদের সূত্রানুসারে লেখা যায় ভি সমানুপাতিক এই দুটোর গুণফল, মানে p গুণ 1/p। এটা যখন হয় তখন খালি হচ্ছে এমটা স্থির থাকে, বাকি সবগুলোই পরিবর্তনশীল। এখানে বি টি আর পি সবগুলোই পরিবর্তনশীল। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে গিয়ে পিটা উপরে গেলে পি গুণ ভি আর টিটা নিচে আসলে বাই টি ইকুয়াল টু হচ্ছে একটা ধ্রুবক হবে। কারণ ওই যে বলেছিলাম সমানুপাতিক চিহ্নটাকে সমান সমান চিহ্নে পরিণত করলে ভি সমান সমান হবে একটা ধ্রুবক ইনটু টি বাই টি। এবার পিটা এখানে গুণ হয়ে গেলে পিভি হলো, আর টিটা নিচে চলে আসবে, এখানে গুণ আছে মানে এখানে আসলে ভাগ হবে। তার মানে পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। এবার এটাকে যদি সাধারণভাবে লিখি ওই আগের বারের মতো, p1 v1 বাই t1 ইকুয়াল টু হবে p2 v2 বাই t2 ইকুয়াল টু হবে p3 v3 বাই t3, এরকম পরপর চলবে। অর্থাৎ এদের মানগুলো প্রত্যেকটা একই হবে, একটা নির্দিষ্ট মান, তার জন্য ধ্রুবক। এটা কি বলা হয়, চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র বা সমন্বয় সূত্রের সাধারণ রূপ। ঠিক আছে, এইটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় দেয়। প্রথমে দুটো সূত্রকে লিখবো, তারপরে লিখবো যৌগিক ভেদের সূত্রানুসারে ভি সমানুপাতিক এটা, অর্থাৎ পি ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। সুতরাং এটাই হচ্ছে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। এবার এই চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সূত্রে যাওয়া যায়, সেটা হচ্ছে এই যে পি ভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমি কে দিয়ে লিখলাম, কে হচ্ছে একটা ধ্রুবক। তার মানে এখান থেকে লিখে যায় পি ভি ইকুয়াল টু কে টি, এটা লিখে যায়। এই কে এর মানটা 1 গ্রাম মোল বা 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটা কিন্তু নির্দিষ্ট হয় বা একটা ধ্রুবক মান, এবং সেটাকে আর দিয়ে রিপ্লেস করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল আর। তার মানে 1 মোল যে কোনো গ্যাসের জন্য বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের জন্য আমি লিখতে পারি পিভি ইকুয়াল টু আরটি। এই কেটাকে তখন আর দিয়ে লেখা হয়। আরটাকে বলা হয় গ্যাসের সর্বজনীন ধ্রুবক, এটাকে বলা হয় গ্যাসের সর্বজনীন ধ্রুবক, যার মান কত হয় 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এবার এই যে পিভি ইকুয়াল টু আরটি হলো, এই সমীকরণটাকে আবার বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। এটা হচ্ছে 1 মোলের জন্য বললাম, তাই এটা হচ্ছে 1 মোল আদর্শ গ্যাসের জন্য তার অবস্থার সমীকরণ। আর যদি n মোল আদর্শ গ্যাস হয় তাহলে সমীকরণটা কি হবে, এখানে 1 এর জন্য এটা, n মোলের জন্য n দিয়ে গুণ হবে, তখন হবে হচ্ছে PV nRT, যেখানে n টা হচ্ছে মোল সংখ্যা। এটা হচ্ছে n মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ। তাই পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ যদি প্রতিষ্ঠা করতে দেয়, তাহলে কিন্তু আমরা চার্লস এবং বয়েলের সমন্বয় যে রূপটা আছে ওইখান থেকেই তারপরে স্টেপ বাই স্টেপ করব। আর মুখে যে কথাগুলো বললাম সেগুলো একটু লিখতে হবে, আটটাকে কি বলা হয় সেটা লিখতে হবে। এটা 1 মোলের জন্য আর এটা হচ্ছে n মোলের জন্য। ঠিক আছে, আর পরের যে টপিকটা আছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে, ওই আদর্শ গ্যাস সমীকরণ যেটা বললাম সেই সমীকরণটা যেসব গ্যাস মেনে চলে তাদেরই বলা হবে আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র মেনে চলে যেসব গ্যাস তাদের বলা হয় আদর্শ গ্যাস। তারপরে কি আছে অ্যাভোগাড্রো প্রকল্প, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষায় আসে। এই অ্যাভোগাড্রো প্রকল্প কি, বিবৃতিটা হচ্ছে এরকম, সমচাপ ও সম উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান থাকে, এটা কি বলা হয় অ্যাভোগাড্রো প্রকল্প। সমচাপ এবং সম উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান থাকে।
এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। যদি ব্যাখ্যা করতে বলে তাহলে আমার বলতে হবে একই চাপ ও উষ্ণতায় ধরলাম 1 সেন্টিমিটার কিউব আয়তনের অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে x, তাহলে ওই একই চাপ ও উষ্ণতায় 1 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা x হবে, অর্থাৎ একই সংখ্যা এটা। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্ব কি? ওই গ্যাসের অণুগুলো কিভাবে আচরণ করে, অবশ্যই এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। যে সমীকরণটা আমরা করলাম সেই সমীকরণটা যারা মেনে চলে সেই সব গ্যাসগুলো যে যে নিয়মগুলো বা যে যে ধর্ম দেখায় বা যেরকমভাবে সেই অণুগুলো আচরণ করে সেইগুলোকে এরকমভাবে পরপর পয়েন্ট আকারে লেখা হয়, সেইগুলোকে বলা হয় গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার বা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এগুলো বই অনেকগুলো আছে, আমি কয়েকটা বলে দিচ্ছি, একটু ভালো করে মনে রাখবে। যেমন গ্যাসের অণুগুলোকে ধরা হয় একটি ক্ষুদ্র ক্ষুদ্র নিরেট গোলক হিসাবে। তারপরে কি হবে, সেই নিরেট গোলকের আয়তনের তুলনায় গ্যাসটা যে পাত্রের মধ্যে আছে তার আয়তন বিশাল বড় হয়, অর্থাৎ পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য হয়, মানে ধরা না গেলেও চলে, এরকম এতটাই ক্ষুদ্র হয়। তারপরে কি, ওই দুটো গ্যাসের অণুর মধ্যে সর্বদা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে কোনো গতিশক্তি নষ্ট হয় না, গতিশক্তি অপরিবর্তিত থাকে, তাকে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ। তারপরে কি, গ্যাসের অণুগুলোর সঙ্গে পাত্রের দেয়ালের কোনো আকর্ষণ বল কাজ করে না, বা অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যেও কোনো আকর্ষণ বল কাজ করে না, তাই কি ওদের স্থিতিশক্তির মানটা শূন্য হয়, কেবলমাত্র গতিশক্তি থাকে। তারপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে, যে গ্যাসের অণুগুলো অনবরত নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে বা সংঘর্ষ হচ্ছে। পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে মুক্ত পথ। এরকমভাবে অনেকগুলো মুক্ত পথের গড়কে বলা হয় গড় মুক্ত পথ। এই মুক্ত পথের মধ্যে দিয়ে গ্যাসের অণুগুলো সমবেগে সরল রেখা বরাবর গতিশীল অবস্থায় থাকে। এগুলো সব হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার। এগুলো যদি দেয় তাহলে পয়েন্ট আকার এরকম পরপর করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাস্তব গ্যাস। গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকারের পরে একটা বলে দিই, এই কোশ্চেনটা অনেক সময় দেয়, গ্যাসের অণুগুলো যে গতিশীল সেই গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও বা একটি যুক্তি দাও। তখন কি হবে, লিখতে হবে ব্যাপন, তারপরে গ্যাসের সংকোচনশীলতা, প্রসারণশীলতা, এগুলো মানে ব্যাপন মানে কি, ব্যাপন হচ্ছে কি কম ঘনত্ব, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গ্যাসের অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে যে চলে যায়, এটাকে বলা হচ্ছে গ্যাসের ব্যাপন। অর্থাৎ ঘরের একটা কোণায় যদি আমরা একটা ধূপকাঠিকে জ্বালিয়ে দিই, সেই ধোঁয়াটা কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়ে আমরা ঘরের যে কোনো কোণা থেকে কিন্তু গন্ধটা পেয়ে যাই। এটা গ্যাসের অণুগুলো গতিশীল বলেই কিন্তু সম্ভব হয়। গ্যাসের অণুগুলো যদি গতিশীল না হতো তাহলে কিন্তু ওইখানেই গন্ধটা পেতাম, অন্য কোনো জায়গা থেকে গন্ধটা পেতাম না। যেখানে ধূপকাঠি আছে সেখানেই গন্ধটা পেতাম, আমি ঘরের অন্যান্য কোণা থেকে কিন্তু গন্ধটা পেতাম না। এটা গ্যাসের অণুগুলো গতিশীল বলেই কিন্তু এটা হচ্ছে। তাহলে আর এই প্রক্রিয়াটা কিসের মাধ্যমে হচ্ছে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। তার মানে ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে একটা যুক্তি হিসাবে কাজ করে। সেরকম একই রকমভাবে গ্যাসের অণুগুলো যেরকম খুশিভাবে সংকোচন, মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে আমি যেরকম খুশিভাবে সংকোচন বা প্রসারণ করতে পারি, এটাও কিন্তু অণুগুলোর গতিশীলতাকেই প্রমাণ করে বা গতিশীলতার সপক্ষেই যুক্তি দেয়। এগুলো লিখলেই হবে। লাস্ট চলে আসি বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কি? সেটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে আমি যে আচরণগুলো বললাম বা সমীকরণটা বললাম, এগুলো হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। এবার বাস্তবের যে গ্যাসগুলো মানে অক্সিজেন, নাইট্রোজেন, যেগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এগুলো কিন্তু একটাও এই সূত্রগুলো মেনে চলে না। কারণ আদর্শ মানে হচ্ছে সেটা একটা আইডিয়াল ব্যাপার বা কাল্পনিক ব্যাপার। আদর্শ মানে হচ্ছে সেটা একটা কাল্পনিক ব্যাপার, বাস্তবে কিন্তু এটা হয় না। বাস্তবের যে গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু এই সূত্রটা মেনে চলে না। এবার কেন মেনে চলে না সেটাকে জানতে হবে। আদর্শ গ্যাসের আচরণের থেকে বাস্তব গ্যাসের আচরণের মেনলি দুটো বিচ্যুতি দেখা যায়। একটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয় অণুগুলোর আয়তন এতটাই ক্ষুদ্র যে পাত্রের আয়তনের তুলনায় সেটা একেবারে নগণ্য, ধরা না গেলেই চলে বা ধরা হয় না। কিন্তু বাস্তবে দেখা যায় অণুগুলোর আয়তন মোটামুটি হলেও থাকে এবং তার জন্য পাত্রের কিছুটা হলেও আয়তন দখল করে থাকে, এটা। আরেকটা হচ্ছে যেটা ধরা হয় গ্যাসের আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকমভাবে আকর্ষণ বল কাজ করে না, তাই ওদের মধ্যে কোনো স্থিতিশক্তিও কাজ করে না। কিন্তু বাস্তবে দেখা যায় বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং অণুগুলোর সাথে যে পাত্রের মধ্যে গ্যাসটাকে রাখা হয়েছে সেই পাত্রের সাথেও বা পাত্রের অণুর সাথেও কিন্তু ওই অণুগুলোর একটা আকর্ষণ বল কাজ করে। মানে যেটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরি না সেটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কার্যকরী হয়। তাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি বা পিভি ইকুয়াল টু আরটি যে সূত্রটা মেনে চলে,
বাস্তব গ্যাস কিন্তু ওই সূত্রটাকে মেনে চলে না। তারা যে সূত্রটাকে মেনে চলে সেই সূত্রটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। যেটা কিরকম হয়, ওটাই যেমন হয়েছিল পিভি ইকুয়াল টু আরটি, সেরকম ভাবে এখানে পি এর জায়গায় হয় হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আর ভি এর জায়গায় হয় হচ্ছে ভি মাইনাস ভি ইকুয়াল টু আর। এটাকে বলা হয় হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, আর এটাকে বলা হয় বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেখানে এ আর বি হচ্ছে দুটো ধ্রুবক। তাহলে বাস্তব গ্যাস কাকে বলে, সেটা হচ্ছে যেসব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না, যেসব গ্যাস এই ভ্যান ডার ওয়ালসের সমীকরণ মেনে চলে, তাদের বলা হয় বাস্তব গ্যাস, অর্থাৎ বাস্তবে আমরা যে গ্যাসগুলোকে দেখি। ঠিক আছে। আর আদর্শ গ্যাস হচ্ছে যেটা হচ্ছে একটা কল্পনা মাত্র, মানে ওই আইডিয়াল যদি হয় তাহলে হচ্ছে ওইগুলো ওই যে যে স্বীকার্যগুলো বললাম সেগুলো মেনে চলবে, কিন্তু বাস্তবে কিন্তু ওইগুলো মেনে চলে না। মেনলি দুটো বিচ্যুতির কারণ হয়, যেটা আমি বললাম, সেই কারণে সমীকরণটাও চেঞ্জ হয়ে যায়। সমীকরণটা পিভি ইকুয়াল টু আরটি জায়গায় হয়ে যায়। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, এটা হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ঠিক আছে। মোটামুটি যে যে কোশ্চেনগুলো আছে সবকটা কোশ্চেনই আমি এখানে কভার করার চেষ্টা করলাম। এরপরেও যদি মনে হয় কোনো জায়গাটা বুঝতে পারছো না, বা কোনো জায়গায় হয়তো কোশ্চেনটা মানে জিনিসটা বুঝতে পেরেছো, কোশ্চেনটা কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পারছো না, তাহলে অবশ্যই আমাকে গ্রুপের মাধ্যমে জানাও, বা যারা ইউটিউবের মাধ্যমে দেখছো তারা কমেন্টসের মাধ্যমে জানাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপাতত ক্লাস 10-এর এই ভিডিওটা এটুকুই হলো। এর পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব। ততদিনের জন্য বাড়িতে পড়াশোনা করো এবং রাস্তায় বেরোনোর চেষ্টা করো না। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর এই যে পড়াগুলো করাচ্ছি এগুলো ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।